জাতীয় পার্টি যদি ভালো ক্যান্ডিডেট সিলেকশন করে এবং ইনক্লুসিভ ইলেকশনের স্বার্থে তারা ইলেকশনে অংশগ্রহণের সুযোগ পায় আসে, তাহলে এখন যেরকম জামায়াতের কম্পিটিটর বিএনপি, ছোট বড় যাই হোক কম্পিটিটর বিএনপি, তখন বেসিক্যালি জামায়াতের কম্পিটিটর হবে জাতীয় পার্টি। বিএনপিকে আলাদা রেখে জাতীয় পার্টির সঙ্গে কম্পিটিশনের কথা ভাবতে হবে সেকেন্ড পজিশন সিকিউর করার জন্য। সুতরাং জামায়াত ইসলাম ওই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায়। আসলে বাকি যে লেভেল প্লেয়িং ফিল্ড আর বিচার, এটা তো আপেক্ষিক কথা, এটা চলছে এবং চলবে। ওই তিনটা মেইন ইস্যু, ওই তিনটা কারণে গ্রহণ করি। পিয়ারের ইস্যুটিতে এসেছিল এবং আমরা যেহেতু আজকে আলোচনার বিষয় রেখেছি যে বিভক্তির যাত্রায় শঙ্কার ছায়া, বিভক্তির একটা বড় কারণ এখন দেখা যাচ্ছে পিয়ার। কারণ আলোচনা চলাকালীন সময়ে একটি রাজনৈতিক গ্রুপ তারা যুগপৎ আন্দোলনে গেলেন, যদিও এরকম মাঠ গরম করার মতো আন্দোলন না, কিন্তু এটা তো ঠিক যে তারা নিশ্চয়ই চাইছেন যে তাদের রাজনৈতিক সক্রিয়তাও প্রকাশের জন্য। তো এটার একটা এজেন্ডা হয়তো বা পিয়ার। আমি একটু শুরুতেই কোট করছি সাউথ চায়না মর্নিং পোস্টের একটা প্রতিবেদন, খুব রিসেন্ট সময় এসছে, এবং সেখানে তারা এই পিয়ার সিস্টেম নিয়ে বলছেন। সেখানে এক জায়গায় তারা বলছেন যে তবে এই প্রস্তাবে একমত নয় বিএনপি, এবং তার কারণ হিসেবে তারা বলছেন যে বিএনপি মনে করছে এতে তারা ভোটে জিতলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। মানে একটা বিদেশি গণমাধ্যম থেকে কোট করলাম। এবং অনেকেই এই ধারণাটি করেন যে বিএনপি কি এর মধ্যে আসলে এরকম কোনো আশঙ্কা দেখেন যে কারণে পিয়ার নিয়ে তাদের এত সমস্যা, নাকি আসলে আরও গঠনমূলক কোনো কারণ আছে। আর একটু ছোট্ট যোগ করে দিই, পিয়ারের বিরোধিতা যখন বিএনপি বা তার মিত্ররা করছেন, তখন যতটা না হচ্ছে গিয়ে এটি অনেক বেশি, আমি কি বলবো, স্থূল ভাষায় এটা বিরোধিতা হচ্ছে, একাডেমিক আলোচনা কম হচ্ছে। অর্থাৎ এই কারণে পিয়ার আমরা মানছি না বা পিয়ারের এই অসুবিধা, তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে পিয়ার কে বোঝে, পিয়ার এটা কি আর একটু গঠনমূলক হতে পারতো না? না, গঠনমূলক জায়গায় গঠনমূলক হয়। পিয়ার নিয়ে ইতিমধ্যে অনেক সেমিনার, অনেক গোল টেবিল, অনেক আলোচনা হয়েছে পক্ষে বিপক্ষে দুই দিকে, কিন্তু সংবাদ মাধ্যমে মাঠের রাজনীতিটাকে বেশি গুরুত্ব দেয়। আবারও বলছি আমি যে রাজনীতিবিদরা মেঠো বক্তৃতায় এই যে বিতর্কিত কথা যখন বলেন কিংবা শ্যালো কথাগুলা, সেটা যত হাইলাইটেড হয়, একটা সেমিনারের কথা, একটা এই রুমের ভেতরের আলোচনাটাকে অত বড় করে প্রচার করে আসে না। কারণ সেখানে পক্ষ বিপক্ষ তো উত্তেজনা হয় না, কাটতি হয় না, বিভার হয় না। এইটার বাস্তবতা, এটা মানতে হবে। এখন যে বিভক্তির জায়গাগুলো, এখন যেটা মোটা দাগে জামায়াত ইসলাম সহ তাদের সমমনা ধর্মভিত্তিক যে কটা দল যুগপৎ আন্দোলনে আছে, তারা 5টা দাবি নিয়ে নামলো। তার মধ্যে 3টা দাবি হচ্ছে মূলত টার্গেট তাদের। এক হচ্ছে পিয়ার, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই জায়গায় তারা পিয়ার চায়। 2 হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন আগেই হতে হবে, আইনি ভিত্তি। 3 হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ করা, সহ 14 দল, জাতীয় পার্টি সহ 14 দল। 14 দলও ম্যাটার না, 14 দল ভোটে ম্যাটার করে না, জামাতের জন্য থ্রেট না। এই 3টার মধ্যে যে কথা বিএনপির বেলায় অনেকে বলছে যে বিএনপি পিয়ার চায় না, কারণ হচ্ছে পিয়ার হলে তারা এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসতে পারবে না। এটার বাস্তবতা আছে। বাংলাদেশে এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা যখন ক্ষমতায় ছিল, কেউই 50% ভোট পায়নি। 42, 35 থেকে 42 এর মধ্যেই এদের ভোট থাকে, বিজয়ী যারা তাদের। তার মানে হচ্ছে 50%-এর উপরে ভোট নিয়ে এককভাবে বাংলাদেশে ক্ষমতায় আসবে কোনো দল, বিএনপি বা যে কেউ, এটা বাস্তবতা বলে না। তাহলে কি হবে? বিএনপি স্বাভাবিকভাবেই তারা মনে করছে এটা হলে তারা আসবে না। তা তারা না আসলে কি হবে? অন্য কেউ তো আসবে না, কেউই আসবে না। তার মানে হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোয়ালিশন গভর্নমেন্ট, যেখানে একমত হওয়া খুবই কঠিন হয় বিভিন্ন বিষয়ে, এমনিতে আলোচনায় সরকার কোয়ালিশন গভর্নমেন্ট করে যারা মূল সরকার, জোটের মূল শক্তি যারা, তাদেরকে অন্যরা এমনভাবে চেপে ধরবে যে ওদেরকে কিনে রাখতে হবে, এদেরকে নানানভাবে তুষ্ট করতে হবে, এই পদ দিতে হবে, এই টেন্ডার দিতে হবে। বাংলাদেশের চরিত্র যা, তাই হবে। এবং এতে করে অনাস্থা ভোটে সরকার পড়ে যাবে, 5 বছর কোনো সরকার টিকবে না। নেপালে যেটা হয়েছে, আপনার 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে, বাংলাদেশে তার থেকে খারাপ অবস্থা হবে। তার মানে একটা আনস্টেবল সরকার হবে, সাস্টেইনেবল কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সুতরাং বিএনপি দেশের স্বার্থে মনে করছে এই দেশে এখনই পিয়ারের উপযুক্ত না। আপনি পিয়ার নিয়ে প্রচারণা চালান, যদি মানুষ গ্রহণ করে এবং ওইটা হয়, বরং উল্টা দিকে আবার একথাও তো বলা যেতে পারে যে জামায়াত ইসলাম যেখানে আপনার বাংলাদেশে বিএনপির সঙ্গে জোট করে একবার 17 আসন পেয়েছিল, আর 2008 সালে 91-তে মানে ইনফর্মাল অ্যালায়েন্স হয়েছিল, এক ধরনের অঘোষিত অ্যালায়েন্স, সেবার 17টা আসন পেয়েছিল। কিন্তু এর বাইরে তারা এককভাবে ইলেকশন করে
দুইটা তিনটার বেশি আসন পায় নাই। তাহলে 2-3 আসন পাওয়া দল, কিন্তু ভোটের পার্সেন্টেজে তারা তো 7-8% পর্যন্ত, একবার 10%-এর উপরও বোধহয় ভোট পেয়েছে। তো 10% ভোট যদি তারা পায়, এখন তো ভোটার তাদের আরও বেড়েছে দলের, 10% হলেও তো 30টা আসন হয়ে যায়, 15% হলে তাদের 45টা আসন হয়ে যায়। কিন্তু এমনিতে একক ইলেকশনে তারা একা 2-3টার বেশি পায় না। সুতরাং জামায়াতও তো তাদের ওই টার্গেট ওইটাই, যে পিআর হলে আমরা বেশি আসন পাবো। এখন কে বেশি আসন পেল, কে কম আসন পেল, এই আকাঙ্ক্ষা সব দলের মধ্যে থাকবে, এবং যেটা যার সুবিধা সে সেটা চাবে। এইটা যেমন বাস্তবতা, পাশাপাশি সামগ্রিকভাবে দেখলে এটাও তো বাস্তবতা যে পিআর সিস্টেম হলে যে ঝুলন্ত সরকার হবে, সেই সরকার বাংলাদেশে পূর্ণমেয়াদ পালন করতে কখনোই পারবে না। বরং যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে যেই সব দেশ ভালো করছে গণতন্ত্রে, বাংলাদেশে এই পদ্ধতির মধ্যে কোন কোন জায়গাগুলো আপনার লুফল আছে সেটা চিহ্নিত করে সেগুলো আপনি আইডেন্টিফাই করে রোধ করেন। বাংলাদেশে এখনো পর্যন্ত আপনার যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয়, সেই গণতন্ত্রটাই তো এখনো প্র্যাকটিস করা হলো না। প্র্যাকটিস করে তারপর আপনি পাশ ফেল বলতে পারেন, সেটাই তো এখনো প্র্যাকটিস হলো না। যখন যারা ক্ষমতায় থাকে তার মতো চলে। যে প্রশ্নটা এরা আবার বিএনপির যে বিষয়টা জুলাই সনদ নিয়ে সামনে আনছে, যে বিএনপি ক্ষমতায় আসলে এটা তো তারা সংসদে 2 বছরের পাশ করার অঙ্গীকার করছে, পর্যায়ক্রমে না করতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে মানুষ এত বেশি সচেতন, এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে যদি এরা এটা পাশ না করে, তাহলে বাকি সব দল এক হয়ে যাবে, বিএনপি টিকবে না ওই সরকারে। এটা বাস্তবতা, এদেশের মানুষ তাদের টিকতে দিবে না। সুতরাং পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, কোনো দলীয় সরকারের অধীনে না। সেই নির্বাচনে মানুষ বাংলাদেশে এমনিতেই মোটামুটি ভালো চালালো, একবারের বেশি কোনো সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করে না। তার মধ্যে বিএনপি যদি এই ঘটনার পরও কথা দিয়ে কথা না রাখে, তাহলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং জনগণের উপর আস্থা রাখেন, নিজেদের রাজনৈতিক স্ট্রেংথ ধরে রাখেন। আপনি সেদিকে না গিয়ে এখন একটা ইস্যুকে ধরে যদি অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচাল করেন, সেটা ঠিক হবে না। থার্ড মেইন ইস্যু যেটা সংক্ষেপে বলি, জাতীয় পার্টি নিষিদ্ধ। এইখানেও জামায়াতের আর একটা রাজনীতি আছে। জাতীয় পার্টি নিষিদ্ধ এতদিন ধরে, এই 14 মাসে তো বলা হয় নাই। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করা হলো, তখন তো প্যাকেজ প্রোগ্রামে আনতে পারতো যে জাতীয় পার্টি সহ 14 দল সব নিষিদ্ধ করতে হবে। যখন যমুনার সামনে দাঁড়িয়েছিল এই এনসিপি এবং অন্যান্য জামায়াতের ছাত্র সংগঠনেরা, তখন তো সেটা বলে নাই, তখন তারা এটা ভাবে নাই। এখন ভাবছে যে যদি পিআর পদ্ধতি না হয়, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয়, এবং যেহেতু সংবিধানও নাই, নির্বাচন কমিশনও সেটা মানছে না, সরকারও এখনও সেটা আমল দিচ্ছে না, সুতরাং ধরে নিতে পারি প্রচলিত পদ্ধতিতে হবে। সেই পদ্ধতিতে জাতীয় পার্টি যদি ভালো ক্যান্ডিডেট সিলেকশন করে এবং ইনক্লুসিভ ইলেকশনের স্বার্থে তারা ইলেকশনে অংশগ্রহণের সুযোগ পায় আসে, তাহলে এখন যেরকম জামায়াতের কম্পিটিটর বিএনপি, ছোট বড় যাই হোক কম্পিটিটর বিএনপি, তখন বেসিক্যালি জামায়াতের কম্পিটিটর হবে জাতীয় পার্টি। বিএনপিকে আলাদা রেখে জাতীয় পার্টির সঙ্গে কম্পিটিশনের কথা ভাবতে হবে সেকেন্ড পজিশন সিকিউর করার জন্য। সুতরাং জামায়াত ইসলাম ওই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়। আসলে বাকি যে লেভেল প্লেয়িং ফিল্ড আর বিচার, এটা তো আপেক্ষিক কথা, এটা চলছে এবং চলবে। ওই 3টা মেইন ইস্যু, ওই 3টা কারণে গ্রহণ